Okay. So thank you everyone. Welcome to my second class of the English Honors, and this is going to be another introductory class. In the first class, we have talked about the basic skills regarding language acquisition, how to approach learning a language. Okay, how to learn the English language and how you can speak in that language, in that foreign language. I have actually talked about certain methodologies regarding speaking, regarding writing, regarding reading, and synthesizing all these skills, and listening, of course. And in today's class will be actually basically about concept building, another very important section of our learning process is actually concept building. Now, what is concept building? What is concept? Concept is basically an idea which has its many basic parts, and you have to learn that part. ধারণা, একটা বস্তু সম্পর্কে ধারণা আমাদের কখন তৈরি হয়? যখন আমরা সেই বস্তুর ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্যগুলো কি কি দিয়ে বস্তুটাকে তৈরি হয়েছে সেটা জানতে পারি। ফর এক্সাম্পল, আই এম অরিন্দম ঘোষ। You really don't know much about me because you have interacted with me on this online platform for 2 days or 3 days. But after interacting, আমরা যখন একটা বড় সময় জুড়ে একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে থাকবো, you will eventually know the self and the being and the components of Arindam Ghosh. What is Arindam Ghosh, or who is Arindam Ghosh? How is he created? তার ভিতরের মানুষটা কেমন, সেটা আরো সময় লাগবে তোমাদের জানতে। ঠিক একই রকম ভাবে সাহিত্য, লিটারেচার, এটা কি এবং কেন, হাউ ইজ ইট এ মিডিয়াম অফ এক্সপ্রেশন, সেটা জানতে গেলে তোমাদের অনেকটা সময় লাগবে। যখনই কোনো একটা লিটারেচার অ্যাপ্রোচ করবে, মাথায় রাখবে দ্যাট আপ টু ক্লাস 12, আপ টু 11, 10, 11, 12 তোমরা আলাদা করে কোনো লিটারেচারের টেক্সট পড়নি, প্রথম পড়তে চলেছো। ফলে সাহিত্যর সামনে দাঁড়িয়ে সাহিত্যকে বোঝার চেষ্টাটা অবশ্যই করবে। কম্প্রিহেনশন, অ্যাপ্রিহেনশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সট is very important, and that's the fundamental feature of reading a text. একটা যে কোনো টেক্সট পড়তে গেলে তার অ্যানালিসিস, তার সামারি, তার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অনেক কিছু জানতে হবে। তাহলে সেইগুলো কি, সেই বেসিক জিনিসগুলো কি, একটা টেক্সটকে বিশ্লেষণ করতে গেলে কি কি বেসিক টুল দরকার? আমি একটা যখন যন্ত্র খুলবো, ল্যাপটপ খুলবো, সারাতে গেলে আমাকে তো তার বেসিক জিনিসগুলো জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো জানার ক্লাস আমি একটু আজকে থেকে শুরু করব, যে কোন কোন জিনিসগুলো দিয়ে তুমি একটা লিটারেচারকে অ্যাপ্রোচ করবে, কেমন করে লিটারেচারের ভেতরটা তুমি খুলবে, তার পার্টস গুলোকে দেখবে, তাহলে তো সারাতে পারবে না। তো সারাতে পারবে না, নাহলে তুমি একজন অ্যানালাইজার অফ দ্য লিটারেচার হয়ে উঠতে পারবে না, একজন সাহিত্য বিশ্লেষক হয়ে উঠতে পারবে না। যে কোনো অনার্সের স্টুডেন্টরা ডেফিনেটলি লিটারেচার অ্যানালাইজ করতে পারে, সেটাই ধরা হয় তোমাদের লার্নিং অবজেক্টিভ, যে তুমি আলটিমেটলি ইংলিশ অনার্স পড়ার পরে কোনো একটা টেক্সট পড়ে বুঝে সেটা সম্পর্কে বলতে পারবে। সো দ্যাটস দ্য বেসিক ডেফিনিশন অফ টেক্সট। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আমি যেটা করি সেটা হচ্ছে এই প্রেজেন্ট স্ক্রিনটা একটু অন করে দিই, তাহলে তোমরা দেখতে পারবে আমি যে জিনিসপত্রগুলো দেখাবো। এবং আমি আমার ওয়ান নোটসটা একটু অন করে নিই, করলে আমি যা যা লিখবো সেগুলো তোমরা দেখতে পারবে। বলো, আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes. Thank you. Let's start. So, what is literature at its basic medium? Literature basically is a collection of written work. But apart from defining literature as a collection of written work, we generally define literature as a medium of expression. As a medium of expression. Humanity generally expresses themselves through literature. Definitely, literature is an art form. It's an art form. There are many kinds of art forms. For example, painting is an art form. For example, dance is an art form. For example, theater is an art form. For example, pantomime is an art form.
একটা স্পেসিফিক আর্ট ফর্ম হচ্ছে প্যান্টোমাইম। প্যান্টোমাইম মানে মুখাভিনয়। সিনেমা ইজ অ্যানাদার আর্ট ফর্ম। তাহলে তোমাদের যেটা প্রথম ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা তোমরা আজকের ক্লাসে শিখলে, দ্যাট ইজ আর্ট form. So there are many kinds of art form. There is cinema, there is theater, literature part theater obviously, there is painting, then there is dance, and of course then there is literature. So literature, as I have already said, it is a medium of expression. আমি যখন লিখবো বা আমি যখন বোর্ডের মধ্যে কিছু মানে লিখবো, তখন তোমরাও চাইলে নিজেরাও লিখতে পারো, কারণ না লিখলে যদি মানে পড়তে পড়তে নোট না নাও তাহলে অনেক ক্ষেত্রেই ভুলে যাবে, ঠিক আছে? So literature now has its many genres. Like যে genre গুলো কি কি? Like prose fiction, like drama, like poetry, etc., etc., etc. Now, what is genre? G-N-R-E. Genre কাকে বলে? তৌশিফ বলতে পারবে? What is genre? বলতে পারবে? পারবে না? The division of literature. Right, right, absolutely right. Genre is a division of literature, or you can call it literary type, or you can call it basically it's an category of literature. So genre is any form of communication. Communication means এই যে আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করছি, লিটারেচার তো মানুষের সঙ্গে কমিউনিকেট করে। It's basically a communication between the fictional work and the reader, right? So in genre is any type of communication in any mode, be it written, spoken, digital, artistic, with socially agreed upon conventions developed over time. Very important. Socially agreed upon conventions. For example, poetry, যে ছন্দে লেখা হবে, এটা কে ঠিক করেছে? Social convention, যেটা হয়ে আসছে দিনের পর দিন ধরে। কনভেনশন মানে যেটা নিয়ম, এক ধরনের স্ট্যান্ডার্ডাইজড রুলকে বলা হয় কনভেনশন। গদ্য যে গদ্য কে ডিফাইন করেছে? আমরা ডিফাইন করেছি। দিনের পর দিন ধরে সমাজে যেটা হয়ে আসছে সেইভাবে। লিরিক্যাল পোয়েট্রি, গীতি কবিতা। গীতি কবিতা কিভাবে গীতি কবিতা হবে? যে কবিতার মধ্যে দিয়ে গান হয়। রবীন্দ্রনাথ সারা জীবনে প্রচুর গীতি কবিতা লিখেছেন, যে কবিতাকে খুব সহজে সুরে ট্রান্সফর্ম করা যায়, তাই তো? So socially agreed upon conventions developed over time in popular usage. Genre normally describes a category of literature, music, or any other forms of art or entertainment, whether written or spoken, audio or visual. So it's a specific type of category. পরবর্তীকালে লিটারেচারের বিভিন্ন লিটারেচার সাহিত্যের বিভিন্ন ধরনের ক্যাটেগরি তৈরি হয়েছে। সেই ক্যাটেগরি কিন্তু কি কি আমরা জানবো। জেনারেলি প্রোজ একটা ক্যাটেগরি, পোয়েট্রি একটা ক্যাটেগরি, কবিতা একটা ক্যাটেগরি, ড্রামা একটা ক্যাটেগরি, প্রোজ ফিকশন একটা ক্যাটেগরি, এরকম অনেক ধরনের ক্যাটেগরি তৈরি করেছে। So basically in its basic form, literature is a method of recording, very important words, it's a method of recording, preserving and transmitting knowledge and entertainment. Very important. Literature combines knowledge as well as entertainment. Entertainment means বিনোদন, knowledge মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান এবং বিনোদনের একটা সংমিশ্রণ হচ্ছে সাহিত্য। মাথায় রেখো, আমাদের এই যে প্রত্যেক দিনের বেঁচে থাকা, এগুলো অনেকটাই ডিপেন্ড করে অন আওয়ার ট্র্যাডিশন, অন আওয়ার স্টোরি টেলিং। যদি সাহিত্য না থাকতো, যদি স্টোরি টেলিং না থাকতো, তাহলে হিউম্যানিটি কোনোদিন ইমোশন প্রিজার্ভ করতে পারতো না, হিউম্যানিটির মধ্যে ইমোশন প্রিজার্ভ থাকতে পারতো না। ফলে এই দিনের পর দিন ধরে আমাদের যে হিউম্যানিটির যে আমাদের ইমোশন, এন্ড ইমোশনস লাইক ফর এক্সাম্পল ইমোশনস লাইক লাভ, ইমোশনস লাইক অ্যাঙ্গার, ইমোশনস লাইক গ্রিড, emotions like for example killing someone, the emotion from murder, খারাপ হতে পারে, ভালো হতে পারে, রাগ থেকে শুরু করে, অনেস্টি থেকে শুরু করে, মানুষের প্রতি ভালোবাসা থেকে শুরু করে, প্রত্যেকটা এই বিভিন্ন ধরনের ইমোশন গুলো প্রিজার্ভ করেছে কে? সাহিত্য। না হলে আর পৃথিবীতে অন্য কোনো আর্ট ফর্ম নেই যেটাকে প্রিজার্ভ করতে পারে। মহাভারত perhaps one of the ancient literature এই প্রত্যেকটা ইমোশন দিয়ে তৈরি,
ইডিপাস রেক্স, আমরা পরবর্তীকালে যখন ইডিপাস রেক্স পড়বো আমরা দেখব কি অদ্ভুত ভাগ্যের ফেরে। ইডিপাস দ্য কিং অফ দ্য Thebes, the king of Thebes will eventually kill his own father and will marry his own mother. কি ভাগ্যের ফেরে সেটা আমরা পরে যখন গল্পটার দিকে তাকাবো তখন আমরা দেখব। ফলে এই যে একটা অদ্ভুত চান্সেস এন্ড কোইন্সিডেন্সেস, গ্রিক ল্যাঙ্গুয়েজ ওরা বলে নেমেসিস। নেমেসিস মিন্স ডেস্টিনি, অদৃষ্ট। এই যে ইমোশন অফ দ্য অ্যাঙ্গার, যেখান থেকে ইডিপাস তার বাবাকে হঠাৎ করে রাস্তার মধ্যে যখন তার বাবা আসবে, when his father will approach the road, he will decide that he will cross the road. Because of his ego, because of his ambition, he will eventually try to cross the road and will kill his own father. শামিম কিছু বলবে? শামিম কিছু বলবে? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি মানে আপনার আওয়াজটা কাটা কাটা আসছে, লাস্ট পার্টটা বুঝতে পারলাম না। আওয়াজটা কাটা কাটা আসছে সবারই কি তাই? No sir, clear. No sir, clear. তাহলে শামিমের হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে একটু। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি আবার রিপিট করছি। জি স্যার। হ্যাঁ, এই যে মানে এই রাস্তার মধ্যে দিয়ে ইডিপাস যখন রাস্তাটা ক্রস করবে, সেই একই রাস্তায় ইডিপাসের ভাগ্যের ফেরে আমরা যখন গল্পটা তখন বুঝতে পারবো ইডিপাসের যে আসল বাবা, রিয়েল ফাদার, হি উইল অলসো ট্রাই টু ক্রস দ্য রোড। এবং এনশিয়েন্ট গ্রিক ফোকলোরের নিয়ম অনুযায়ী এবং সোশ্যাল কনভেনশনস অনুযায়ী যিনি সত্যিকারের বীর মানুষ তিনিই প্রথম রোডটা ক্রস করবেন, অন্যকে ক্রস করতে দেবেন না। এর ফলে এরা একটা ডুয়েল, একটা দ্বন্দ্বযুদ্ধে তারা ব্যাপৃত হয়। অ্যান্ড ইডিপাস কিল হিজ ওন ফাদার। ইডিপাস জানেই না সেটা তার সত্যিকারের বাবা, এবং গ্রিক কনভেনশন অনুযায়ী পরবর্তীকালে ইডিপাস উইল অ্যাকচুয়ালি ম্যারি হিজ ওন মাদার। সে জানেই না দ্যাটস অ্যাকচুয়ালি হিজ ওন মাদার। সে সেই দেশটা দখল করবে এবং সেই দেশের যে রানী তাকে বিয়ে করবে ইডিপাস। এর ফলে আমরা দেখব যে এই ইডিপাস রেক্সের মধ্যে এমন অনেক ইমোশন, যে ইমোশন গুলো লিটারেচার প্রিজার্ভ করেছে বলেই এখন সার্ভাইভ করছে, নাহলে সার্ভাইভ করতে পারতো না। বুঝতে পেরেছো? ফলে সাহিত্যের কাজ কি? সাহিত্যের কাজ হচ্ছে প্রিজার্ভ করা। এই 2000-3000 বছর বাদেও তুমি যখন মহাভারত পড়ছো তখন তুমি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের লেখার মধ্যে দিয়ে অর্জুন যখন প্রথমবার মহাভারতে আমরা একটা সিচুয়েশন পাবো যেখানে দেখবো ছোট্ট ছোট্ট এই পাণ্ডবদের বাচ্চাদেরকে যখন ট্রেনিং দিচ্ছেন আমাদের দ্রোণাচার্য তখন, এবং কৃপাচার্য ইভেনচুয়ালি তার আগে, তখন আমরা দেখবো যে অর্জুনই মানে এই বাচ্চাদেরকে যখন কথা বলা হচ্ছে এদের সঙ্গে যে তুমি একটা গাছের মধ্যে একটা ফলস বার্ডকে বসিয়ে, একটা আসল পাখি নয় এমন পাখিকে বসিয়ে প্রত্যেকটা ভাইকে জিজ্ঞেস করছেন আমাদের দ্রোণাচার্য তুমি কি দেখতে পাচ্ছ গাছের মধ্যে? তো ভীম বলবেন যে আমি গাছের মধ্যে ফল দেখতে পাচ্ছি এবং একটা বড় বৃক্ষ দেখতে পাচ্ছি, এবং কেবলমাত্র সেই ফলগুলোর দিকেই তার চোখ যাবে। মানে কি? মানে ভীম কেবলমাত্র ফলকেই দেখছে, সে সেই ফলটাকে খেতে চায়, সে ফলটাকে উপভোগ করতে চায়। সো ভীম will always eventually go for the pleasures of the life, food representing the pleasure of the life. যখন অর্জুনকে জিজ্ঞেস করবে তুমি কি দেখছো, অর্জুন বলবে আমি গাছের মধ্যে একটা পাখি দেখতে পাচ্ছি এবং পাখির মধ্যে পাখির চোখ দেখতে পাচ্ছি এবং চোখের মধ্যে পাখির মণি দেখতে পাচ্ছি। That actually suggesting his bravery. He is focusing on the target. সে একটা নির্দিষ্ট জায়গাতে ঠিক পাখির চোখটাই সে দেখতে পাচ্ছে, আর অন্য কিছু নয়। যখন জিজ্ঞেস করবে যুধিষ্ঠিরকে তুমি কি দেখতে পাচ্ছ, যুধিষ্ঠির বলবে আমি একটা গোটা পৃথিবী দেখতে পাচ্ছি, একটা ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে এই ভারত নামক দেশ দেখতে পাচ্ছি, দেশের মধ্যে হস্তিনাপুর নগরকে দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা গাছ, সেই গাছের মধ্যে রয়েছে একটা পাখি এবং অনেকগুলো ফল। So that's representing Yudhishthir's vision. Yudhishthir is all comprehensive. He is the son of the dharma. ধ্রি ধাতুর সঙ্গে ময় প্রত্যয় যোগ করে ধর্ম। বরফের ধর্ম হচ্ছে গরম ঠান্ডা করা, শীতল করা। আগুনের ধর্ম হচ্ছে গরম করা। সময় মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব। হিউম্যানিটি ইজ দ্য রিলিজিয়ন অফ দ্য হিউম্যান বিইং। মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। মানে এই যে অল কম্প্রিহেন্সিভ জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে যুধিষ্ঠির, করছে কেবলমাত্র কিন্তু পাখি বা পাখির চোখ নয়, সে কিন্তু গোটা পৃথিবীকে সেই মুহূর্তে দেখতে পাচ্ছে, বিশ্ব দর্শন করছে। দ্যাটস হিজ ওয়ার্ল্ড ভিউ। সেইভাবেই সে অ্যাপ্রোচ করবে। তো
তো সাহিত্য এই ইমোশন গুলোকে প্রিজার্ভ করে। সাহিত্য এই বিভিন্ন ধরনের চরিত্রের মধ্যে দিয়ে, এই বিভিন্ন ধরনের ক্যারেক্টারদের মধ্যে দিয়ে তোমাদের সামনে তার বিপুল ক্ষমতা নিয়ে দেখাবার চেষ্টা করে, এই ক্ষমতার মধ্যে দেখাবার চেষ্টা করে যে এই পৃথিবীতে কত ধরনের চরিত্র রয়েছে, এবং এই যে ইউনিভার্সাল হিউম্যান ফিলিংস লাইক অ্যাঙ্গার, লাইক লাভ, লাইক ইমোশন, লাইক অনেস্টি, এইগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আমি কি বোঝাতে সক্ষম হচ্ছি সাহিত্যের মেইন পারপাস কি? Yes, sir. Yes, sir. There is a distinction between history and literature. What is it? History is the... Hello, হ্যাঁ রাহুল বল। স্যার এই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দেবেন? হ্যাঁ, এটা তো ইউটিউবে দেব। একটু নেটের সমস্যা রয়েছে আচ্ছা একটু। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। So what is basically the difference between history and literature? History on the one hand represents the chronology, the annals of the powerful people writes history. ইতিহাস, আকবর নামা, হুমায়ুন নামা, the powerful people writes history. কিন্তু একবারের জন্য আকবরের সময়ে একটা সাধারণ দরিদ্র কৃষকের যে ডায়েরির পাতা আমরা তো পড়তে পারি না, আমাদের অ্যাক্সেস নেই সেটা। ফলে আমরা জানি না যে কনিষ্ক ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন, আমরা জানি না সমুদ্রগুপ্ত একজন কেমন চরিত্র ছিলেন। পার্সোনাল লাইফ অফ দ্যাট পার্টিকুলার কিং অর কুইন আমরা জানতে পারি না। যখন পরবর্তীকালে তোমরা লিটারারি পিরিয়ড সম্পর্কে ইন্ট্রোডিউসড হবে, হোয়াট ইজ লিটারারি পিরিয়ড? এনি আইডিয়া? লিটারারি পিরিয়ড যখন ইয়েস, বলো বলো বলো। তো সাহিত্যের ইতিহাসের অনেকটা ভাগ। রাইট রাইট রাইট, সাহিত্যের ইতিহাসে অনেকগুলো ভাগ হয়। এই একই রকম ভাবে আমরা যেটা পড়ি ইংলিশ লিটারেচার, তোমাদের তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নেই, ভেরি আনফরচুনেট, কারণ তোমাদের পরবর্তীকালে যখন তোমরা হায়ার স্টাডিজ করতে যাবে সেখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনেক জায়গাতেই পড়তে হবে। আমি অল্প অল্প করে বিভিন্ন সময় তোমাদেরকে বলতে থাকবো যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমাদেরকে বলতে যাবো আর কি। কিন্তু তোমাদের ধরে নেওয়া হচ্ছে তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রথম থেকেই জানো আর কি। আমাদের সময় একটা পেপার এন্টায়ার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থাকতো, এখন থাকছে না, কি আর করা যাবে। সেখন এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বিভিন্ন ধরনের পিরিয়ড হয়, বিভিন্ন ধরনের ডিভিশন অফ দ্য এজ হয়। ফর এক্সাম্পল, ইন কেস অফ দ্য ইংলিশ লিটারেচার, ইট বিগিনস ফ্রম দ্য অ্যাংলো স্যাকশন পিরিয়ড। অ্যাংলো স্যাকশনের পরে আসে মিডিয়েভাল পিরিয়ড, ফর এক্সাম্পল মিডিয়েভাল পিরিয়ডের পরে আসে রেনেসাঁস, নিওক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এরকম বহু পিরিয়ড রাজাদের নামে হয়। ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া নামে ভিক্টোরিয়ান পিরিয়ড, যিনি অ্যাকচুয়ালি 1832 থেকে 1900 ওয়ান অফ দি রেন করেছিলেন ইংল্যান্ডের থ্রোনে। থ্রোন মিনস অ্যাকচুয়ালি ইট রেফার্স টু দ্য ইংলিশ মনার্কি, মানে সিংহাসন। এডওয়ার্ডিয়ান পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড, এরকম রাজাদের নাম দিয়ে বিভিন্ন ধরনের পিরিয়ডের নামকরণ করা হয়। অতএব যে সমস্ত মানুষ ক্ষমতায় রয়েছে, দোজ হু আর ইন অ্যাকচুয়ালি পাওয়ার, যে সমস্ত মানুষ ক্ষমতায় আছে, সেই ক্ষমতায় থাকা মানুষদের নাম অনুযায়ী অনেক সময় ইতিহাসের বিভিন্ন পিরিয়ডের নাম হয়। ফলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ইতিহাস অনেক সময় ক্ষমতাবান মানুষদেরকে রিপ্রেজেন্ট করে, সাহিত্যও করে। সাহিত্য অনেক সময় এই ক্ষমতাবান মানুষদের ভয়েসে রিফ্লেকশন হয়, কিন্তু ইন জেনারেল অনেক সময়ই সাহিত্য are not directed by the powerful people, are not controlled by the powerful people. এই সমস্ত পাওয়ারফুল পিপলদের দ্বারা কন্ট্রোলড নয় সাহিত্য বা সাহিত্যের ভয়েস। ফলে দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন লিটারেচার অ্যান্ড হিস্ট্রি। History will eventually describe the factual events of the human life. Factual means historical. While on the other hand, literature represents an universal experience. Universal মানে শাশ্বত। তোমারও থাকবে, আমারও থাকবে, 400 বছর বাদেও যে ইমোশন থাকবে। সেই জন্যই আজ থেকে প্রায় 600 বছর আগে জন্মানো একজন মানুষের লেখা, যিনি ইংল্যান্ডে জন্মেছেন, উইলিয়াম শেক্সপিয়ার, তার লেখা তোমরা এখনো পড়ো, একই রকমের কিউরিওসিটি, একই রকমের ইন্টারেস্ট, একই রকমের ফ্যাসিনেশন এবং অ্যাট্রাকশন নিয়ে পড়ো। কারণ সেই ইমোশন গুলোকে তিনি রিক্রিয়েট করতে পারেন, এখনো সেই ইমোশন গুলো মানুষের মধ্যে সার্ভাইভ করছে। তাই ফলে লিটারেচার ইজ
a blending of the instruction as well as entertainment. Literature represents both the didactic মানে যেটা জ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত as well as the emotional aspects of the human life. বলো পরিষ্কার হয়েছে কিনা? Yes sir. So literature is a method of recording, preserving, transmitting knowledge and entertainment, and can also have a social, psychological, political as well as spiritual role. Literature is সামাজিক, social, psychological মানে psychology discipline কাকে বলে? What is psychology? Sir, মনোবিজ্ঞান। The study of the human mind is psychology. মনো বিশ্লেষণ বিদ্যা বলা হয় psychoanalysis. তাহলে মানুষের মনের খবর লিটারেচার রিপ্রেজেন্ট করে psychological. Spiritual means আধ্যাত্মিক, that which is beyond our daily life, that which is beyond our daily level. আমাদের যে নিজস্ব ডেইলি লাইফ, ডেইলি ডোমেস্টিক চোর্স, তার বাইরে একটা আধ্যাত্মিক, একটা not all spiritual experience are religious. সমস্ত আধ্যাত্মিক এক্সপিরিয়েন্স যে ধর্মীয় হবে তার কোনো মানে নেই। Not always it will be related with God or other things, but it is related to a transcendental experience. যখন তোমার মনে হবে যে আমার আমিত্বকে অতিক্রম করে কোন একটা ফিলিং, তাকে তুমি স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স বলতে পারো। আমি যখন ট্রেক করতে যাই, খুবই মানে ভালোবাসি বেড়াতে, ধরা যাক কেদারনাথ বা বদ্রীনাথের সামনে দাঁড়িয়ে, বা ধরা যাক আমি যখন এই কয়েকদিন আগে কাশ্মীরে বেড়াতে গেছিলাম, মানে যখন পেহেলগামের সামনে বিরাট তুষারপাত হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমার মনে হলো যে এই পৃথিবীতে এই প্রকৃতির ক্ষমতা মানুষের ক্ষমতার থেকে অনেক বেশি। প্রকৃতি মানুষকে যে কোনো সময় মুহূর্তের মধ্যে ডিস্ট্রয় করে দিতে পারে। এই যে আমার একটা সেলফ রিয়েলাইজেশন হুইচ উইল ইভেন্চুয়ালি ওভারকামিং মাইসেলফ, যেটা আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আমার এই সেলফ রিয়েলাইজেশন, সেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। And of course political role, রাজনৈতিক রোল প্লে করে। তোমরা প্রচুর পলিটিক্যাল প্লে করবে তোমাদের সিলেবাসে, ম্যাকবেথ থেকে শুরু করে হেনরি দ্য সেকেন্ড, রিচার্ড দ্য থার্ড, শেক্সপিয়ারের লেখা বিভিন্ন নাটক, এডওয়ার্ড দ্য সেকেন্ড তোমরা পড়বে। ইট ইজ অ্যাবাউট দ্য পলিটিক্যাল কিলিং অফ আ কিং। রাজনৈতিকভাবে একটা রাজাকে ষড়যন্ত্র করে মারা হচ্ছে। মানে সোশ্যাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল, পলিটিক্যাল রোল লিটারেচার সব সময় প্লে করে। Etymologically, the term literature derives from the Latin word literature or literatura. Etymological মানে কি? Etymology মানে কি? It is basically study of the history of the words. শব্দের ইতিহাস, ব্যুৎপত্তিগত ইতিহাস। কোন একটা শব্দের উৎপত্তিগত ইতিহাস এবং ব্যুৎপত্তিগত ইতিহাস যে ফিল্ড বলে, তাই সেই ফিল্ডের নাম হচ্ছে এটিমোলজি। মনে থাকবে, ETYMOLOGY। আর অনেক শব্দ আমরা পরবর্তীকালে পাবো, সিনট্যাক্স থেকে শুরু করে সিম্যান্টিক্স থেকে শুরু করে আর অন্যান্য বিভিন্ন। আগে জেনে রাখো, এটিমোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ডস। মরফোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য ভোকাবুলারি, মরফোলজি। সো etymologically, উৎপত্তিগতভাবে the term literature derives from the Latin word literatura, means learning a writing grammar, originally writing formed with letters. যেগুলো মানে যে সমস্ত জিনিসের জ্ঞান লেটার দিয়ে শুরু হয়। তাহলে সাহিত্য মানেই হচ্ছে স্পোকেন অর সাং অর রিটেন ওয়ার্ডস। অনেক তো পরে প্রিন্টিং টেকনোলজি এসছে, গুটেনবার্গের সময় অ্যারাউন্ড 1400-1500 এই সময়, রেনেসাঁস পিরিয়ডে, নবজাগরণের সময়, তার অনেক আগে লিটারেচার আবিষ্কার হয়েছে। ফলে লিটারেটুরা মানে হচ্ছে রাইটিং ফর্মড উইথ লেটার্স, এমন ধরনের লেখা যেগুলো লেটার দিয়ে শুরু হয়েছে। ফলে এখান থেকে লিটারেচারের জন্ম। বলো ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। লিটারেটা আর বলবেন স্যার? বলো বাবা। স্যার লিটারেটা আরেকবার বলে দিন, শেষের পোরশন যেটা বল। আচ্ছা, লিটারেটুরা, LITERATURA বা লিটারেটুরা, LITTERATURA,
এইটা একটা ল্যাটিন ওয়ার্ড, ওকে? সেই ল্যাটিন ওয়ার্ড থেকে ইংলিশ ওয়ার্ড লিটারেচার ডিরাইভ করেছে। সেই ল্যাটিন ওয়ার্ডের আসল মানে হচ্ছে লার্নিং অর রাইটিং, জানা বা লেখা। অরিজিনালি রাইটিং ফর্ম উইথ লেটার্স, মানে লেখা যেটা যেটা বর্ণের জ্ঞান থেকে, মানে লেটারের জ্ঞান থেকে যার জন্ম, সেখান থেকে লিটারেটিউরা থেকে লিটারেচার শব্দের উৎপত্তি হয়েছে। বলো পরিষ্কার কিনা? জেনারেলি এই লিটারেচারকে বিভিন্ন জনরাতে ভাগ করা হয়, যেটা আমরা একটু পরে দেখতে চলেছি। প্রোজ, পোয়েট্রি, ড্রামা এটসেট্রা, বিভিন্ন, এবং they have been generally been categorized according to the historical period. বিভিন্ন লিটারেচারে বিভিন্ন হিস্টোরিক্যাল পিরিয়ডস, বাংলায় যেরকম চর্যাপদ শুরু হচ্ছে সেখান থেকে পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পরবর্তীকালে বঙ্কিম, রবীন্দ্রনাথ, সেরকম ইংলিশেরও একটা হিস্টোরিক্যাল পিরিয়ড রয়েছে, এনশিয়েন্ট ক্লাসিক্যাল গ্রিক লিটারেচারে রয়েছে, ল্যাটিন লিটারেচারে রয়েছে। প্রত্যেকটা ডিফারেন্ট লিটারেচারের ডিফারেন্ট হিস্টোরিক্যাল পিরিয়ড, ডিফারেন্ট হিস্টোরিক্যাল ডিভিশন, but they have their adherence to certain aesthetic features or genre. What is aesthetics? AESTHETICS. Aesthetics anyone? সাধু। তৌশিক বলছো কিছু বলো? স্যার সাধু। আরেকবার বাবা, শুনতে পেলাম না। অ্যাস্থেটিক বলছে সাধু। Aesthetics of the? স্যার সাধু। সাধু। সাধু, সাধু। Sir, would I believe in any religion? না, অ্যাকচুয়ালি এস্থেটিক্স মানে হচ্ছে নন্দন তত্ত্ব বা সৌন্দর্য বিদ্যা। দ্যাট ইজ এস্থেটিক্স। এস্থেটিক্স ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য ফিলোসফি। ইটস স্টাডি অফ দ্য ডিসিপ্লিন অফ দ্য ফিলোসফি। ফিলোসফির অনেক ধরনের ডিসিপ্লিন রয়েছে, তার মধ্যে ধরা যাক একটা হচ্ছে, আমি তোমাদেরকে বলে রাখছি, পরবর্তীকালে কাজে লাগবে, এখন অতটা কাজে লাগবে না। একটা হচ্ছে মেটাফিজিক্স, দ্যাট ইজ বিয়ন্ড ফিজিক্স, বিয়ন্ড আওয়ার ফিজিক্যাল থিংস, যাকে বাংলায় বলা হয় অধিবিদ্যা, মানে রিলিজিয়াস স্টাডিটা মেটাফিজিক্স বলা হয়। আরেকটা পার্ট রয়েছে ফিলোসফি, যাকে বলা হয় এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি মানে হচ্ছে জ্ঞান তত্ত্ব, স্টাডি অফ দ্য হিউম্যান নলেজ, হাউ হিউম্যান নলেজ হ্যাজ বিন ইনকালকেটেড, কেমন করে মানুষের মধ্যে জ্ঞান ডিস্ট্রিবিউটেড হয়, ইজ নোন অ্যাজ দ্য এপিস্টেমোলজি। তোমাদের আজকের 21st সেঞ্চুরির যে জ্ঞান, তার মধ্যে ডিজিটাল জ্ঞান, কম্পিউটারের জ্ঞান ইত্যাদি ঢুকে পড়েছে। 19 শতকে বা 19th সেঞ্চুরি বেঙ্গলে কিন্তু এই এপিস্টেমোলজির ডেফিনেশন আলাদা ছিল। সেরকম ভাবে লিটারেচারের আলোচনায় খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এপিস্টেমোলজি, কেমন করে জ্ঞান তত্ত্ব ডিস্ট্রিবিউটেড হয়। আরো ইম্পর্টেন্ট হচ্ছে এস্থেটিক্স। এস্থেটিক্স এর বাংলা হচ্ছে নন্দন তত্ত্ব, নন্দন তত্ত্ব বা সৌন্দর্য বিদ্যা। একটা লেখার যে বিউটি বা টেস্ট, এন্ড টেস্ট অলসো ডিপেন্ডস অন দ্য রিডার্স, যারা পাঠক, তাদের উপরে তো এই টেস্টটা ডিপেন্ড করে। ফলে একটা লেখার যে নন্দন তত্ত্ব, মানে সোজা কথায়, মানে বাংলাতে বলতে গেলে, ফর এক্সাম্পল রবীন্দ্রনাথের আগুনের এই পরশমণি ছোঁয়াও পানে প্রাণে এ জীবন পূর্ণ করো দহন দানে, এই যে লেখার যে টেস্ট বা এই লেখার যে এস্থেটিক্স, সেটা টুনির মা যখন বাজে তার থেকে তো ডিফারেন্ট। আমি বাজে বা খারাপ কিছুই বলছি না, আমি বলছি টুনির মায়ের গান এবং রবীন্দ্রসঙ্গীত দুটোর তো টেস্ট ডিফারেন্ট, ঠিক আছে? এই টেস্টটাকে নিয়ে যে সাবজেক্ট পড়াশোনা করে তাকে বলা হয় এস্থেটিক্স বা নন্দন তত্ত্ব, সৌন্দর্য বিদ্যাও বলা হয় বাংলায়। মনে থাকবে? মনে থাকবে? আমি যে কথাগুলো বলবো মানে তোমরা একটু মনে রাখবে, নোট করে রেখে দেবে, কারণ তোমরা প্রচুর নতুন ওয়ার্ডস শিখবে। আমি এই যখন 2 মাস ক্লাস নেব, তোমরা দেখবে এমন অনেক নতুন শব্দ তোমরা শিখছো যেটা এর আগে শোনোনি। এই যে শব্দগুলোর আমি মানে বলছি, এর যে কনসেপ্ট গুলো আমি বলছি, এইটাকে আমি কনসেপ্ট বিল্ডিং বলছি। যখন একটা বিল্ডিং তৈরি হয়, এই যে আমি ধরা যাক আজকে মোটামুটি কিছু নাও সাহিত্য পড়াচ্ছি তোমাদেরকে একটা কলেজে, এই যে ধরা যাক যদি আমাকে একটা বিল্ডিং হিসেবে কল্পনা করো, সেটা তো একদিনে তৈরি হয়নি, এটা তো তার মধ্যে চুন সুরকি ফাউন্ডেশন সবই রয়েছে, ঠিক আছে? এবার এই ফাউন্ডেশন গুলো, ভিত সব থেকে ইম্পর্টেন্ট। এই ভিতটা এই ইংলিশ অনার্সের ফার্স্ট ইয়ারে তৈরি হয়। এই সময় অনেকেই তোমাদের লেখার মধ্যে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক পাবে, ক্ষমা ঘেন্না করে দেবে, কোনো অসুবিধা নেই। অনেক স্পেলিং মিস্টেক পাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফার্স্ট ইয়ারে হয়। তো এইগুলো যাতে পরবর্তীকালে রিপিটেড না হয় সেই চেষ্টা তোমাদের করতে হবে। ফলে এই ফাউন্ডেশনসটা তোমাদের কিন্তু সব থেকে স্ট্রং রাখতে হবে।
সেই জন্য কিন্তু এই সময়টাতে একটু পড়াশোনাটা যতটা সম্ভব করা, মানে স্যার কি বললেন সেটা একটু মনে রাখা, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপার্ট ফ্রম মাই সিলেবাসের বাইরেও আমি যতটা পারবো পড়ে নেব। নিলে যেটা ঘটবে এটা তোমাদের বেসিক ফাউন্ডেশন গুলো খুব ভীষণভাবে স্ট্রং হতে থাকবে, বুঝতে পেরেছো? মানে এই নতুন নতুন শব্দগুলো যে এপিস্টেমোলজি, অন্তোলজি মানে হচ্ছে স্টাডি অফ দ্য বিইং, সত্তা তত্ত্ব, স্টাডি অফ দ্য বিইং, মানুষ কেমন করে তৈরি হয়, সে যে বেসিক যে ফান্ডামেন্টাল ফিলোসফি পড়ানো হয় তাকে বলা হয় অন্টোলজি। এটাও ফিলোসফির আর একটা ONTOLOGY, অন্টোলজি। অন্টোলজি, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, আমাদের লিটারেচারের একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এস্থেটিক্স, নন্দন তত্ত্ব। সো এস্থেটিক্সে যদি আমি ডিকশনারি ডেফিনেশন দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখে নেব aesthetics is a branch of philosophy, আগেই বলেছি, that deals with the nature of the beauty and taste. একটা বস্তুর বিউটি, একটা আর্ট অবজেক্টের আর্ট ফর্মের বিউটি and taste. It is part of the philosophy of art. It examines aesthetic values often expressed through judgments of taste. কার কোন লিটারেচারের ওয়ার্কটা ভালো লাগলো, কার কোনটা খারাপ লাগলো, তার যে ভিউ পয়েন্ট সেটা ডিল করে এস্থেটিক্স। আশা করছি সবার ক্ষেত্রে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। বলো, পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, পরিষ্কার হয়েছে। ইয়েস স্যার। ভেরি গুড। এর পরে আমি লিটারেচারের যে ইম্পর্টেন্স বলে আমি আমার নেক্সট লিটারারি জনরাতে মুভ করব। সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লিটারেচার? এটা আমি বিখ্যাত বই W.J. লং এর হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার তার 8 নম্বর পাতা থেকে পড়ছি। W.J. লং আমাদের সময় পড়ানো হতো, অত্যন্ত ভালো বই W.J. লং। তোমরা চাইলে আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদের গ্রুপে। সো হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ লিটারেচার? এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলে যে সাহিত্য কি করে, মানে সাহিত্য গায়ে মাখে না মাথায় তেল দেয়, কি করে সাহিত্য? The most important answer is, অনেকেই হয়তো অনেকের বাবা মাও জিজ্ঞেস করবে, অনেকের আত্মীয়রাও জিজ্ঞেস করবে যে সাহিত্য পড়ে কি হয়। অ্যাকচুয়ালি সাহিত্য পড়ে কি হয় সেটা বলার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সাহিত্য না পড়লে একটা জাতি শেষ হয়ে যেতে পারে। সো লিটারেচার প্রিজার্ভস দ্য আইডিয়ালস অফ পিপল, আইডিয়াল, আদর্শ, and ideals like love, ভালোবাসা, ফেথ, বিশ্বাস, ডিউটি, আমার যে কাজটা করার কথা, আমার কর্তব্য, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, ফ্রিডম, স্বাধীনতা, রেভারেন্স, রেভারেন্স মানে ডিপ রেসপেক্ট, শ্রদ্ধা। এই যে দ্রোণাচার্য বা কৃপাচার্য যে পিতামহ ভীষ্মকে রেসপেক্ট করছে, পাণ্ডু এবং কৌরব দু দলই, আমরা পড়বো মহাভারত যখন পড়তে যাব। ফলে এই যে ইমোশন অফ রেভারেন্স, রেসপেক্ট করা, মানুষকে শ্রদ্ধা করা, these are part of the human life most worthy of preservation, যেটা সংরক্ষণের সবথেকে বেশি প্রয়োজন রয়েছে হিউম্যান লাইফে। and literature preserves the ideals of a people. তোমরা যখন খাবার খাও, 3 দিনের 4 দিনের পুরনো যখন পটেটো চিপস খাও, তোমরা কি জন্য খেতে পারো তোমরা জানো? তোমরা লেজের যখন পটেটো চিপস খাও দোকান থেকে কিনে খেতে পারো, তার কারণ তার মধ্যে এক ধরনের প্রিজারভেটিভ রয়েছে। লিটারেচারের মধ্যেও এক ধরনের প্রিজারভেটিভ আছে। এটা কেমিক্যাল প্রিজারভেটিভ নয়, এটা আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ নয়, এটা হিউম্যান ইমোশনের প্রিজারভেটিভ, যেটা প্রিজার্ভ করে রাখে আমাদের ট্র্যাডিশন, আমাদের ঐতিহ্য। রাহুল, শামীম, আনজার, দেবজানি যারা এখানে রয়েছে, তোমাদের যে পরবর্তীকালে জেনারেশন, যেটা নেক্সট জেনারেশন, যেটা পৃথিবীতে আসবে, তাদের যে তোমাদের যে ইমোশন গুলো, তুমি তোমাদের বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো, আমি আমার বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করি, সেটা নেক্সট জেনারেশনে যে যাবার যে পথটা, সেটা কেবলমাত্র এবং কেবলমাত্র সংসার বা ফ্যামিলির মধ্যে শেখানোর মধ্যে নয়, স্কুল কলেজের মধ্যে নয়। সাহিত্য সেই আইডিয়ালটাকে প্রিজার্ভ করে কেবলমাত্র আমাদের চারপাশের ইনস্টিটিউশনগুলোর মধ্যে নয়। ইনস্টিটিউশন কি পড়ায়? লিটারেচারই পড়ায়। যে কোনো হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, ডান্তে সবই সিলেবাসের মধ্যে রয়েছে। মানে সাহিত্য এই আইডিয়ালকে, আইডিয়াল অফ দ্য ফ্রিডম, আইডিয়াল অফ রেসপেক্ট, আইডিয়াল অফ ইমোশন, যেটা তোমরা শিখেছো তোমার বাবা মার কাছ থেকে, তার আগের জেনারেশন শিখেছে তার আগের কাছ থেকে। একটা সময় লোকজন মহাভারত বা কোরআন মুখস্থ বলতো এবং গীতা একটা সময় মুখস্থ বলতো, পরবর্তীকালে জেনারেশনকে শোনাতো। কেন শোনাতো?
তাকে বলা হতো শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি, যাতে এই মুখের বাণী ওরাল লিটারেচার বিকামস ইউনিভার্সাল, যাতে কানের মধ্যে ঢুকে যায়, যাতে এই ট্র্যাডিশনটা, এই ঐতিহ্যটা ক্যারি ফরওয়ার্ডেড হয়। So literature preserves ideals. For example, আমরা একটু পরে যাদের লিটারেচার পড়বো, Greeks were marvelous people, yet all of their mighty works we cherish a few ideal, তাদের লেখার মধ্যে কয়েকটা আইডিয়াল রয়েছে যেটা আজও 2000 বছর বাদেও আমরা চেরিশ করি। Ideals of beauty in perishable stone and ideals of truth in imperishable prose and poetry. Ideals of beauty in perishable stone. স্টোন কি করে? স্টোন তো পেরিশ করে যায়, পাথর তো ধ্বংস হয়ে যায়। বিখ্যাত মান্নাদেবের গান, হৃদয়ে লেখো নাম সে নাম থেকে যাবে, পাথরে লেখো নাম সে নাম ক্ষয়ে যাবে। গ্রিক স্কাল্পচার যদি আমরা দেখি, আমি একটু দেখাতে চাই, তোমরা যখন গ্রিক লিটারেচার আমি পড়াবো তখন দেখাবো স্কাল্পচার। ওই যে বিখ্যাত গ্রিক স্কাল্পচার, এটা হচ্ছে তোমার অ্যাথেনার ছবি, না এটা হচ্ছে অ্যাপোলোর ছবি, অ্যাপোলো রোমান কপি। এটা অ্যারাউন্ড 130-140 এই সময় আঁকা হয়েছে, ঠিক আছে। এই যে অসামান্য স্কাল্পচার, কিন্তু ইট ইজ স্কাল্পটেড ইন পেরিশেবল স্টোন। পাথর তো ক্ষয়ে যায়, কিন্তু যেটা ক্ষয়ে যায়নি এখনো এত বছর বাদেও, সেটা হচ্ছে গ্রিক থিয়েটার, যার কথা তোমরা একটু পরে পড়বে। ইস্কাইলাস, সফোক্লিস এবং ইউরিপিডিস। ইডিপাস রেক্স কার লেখা? সফোক্লেস। গ্রেট রাইটার ইস্কাইলাস, সফোক্লিস এবং ইউরিপিডিস, এদেরকে নিয়ে এনশিয়েন্ট গ্রিক থিয়েটারের ট্র্যাজেডির পোরশনটা অ্যাটলিস্ট, আর অনেকে রয়েছে। এই যে this is a panoramic view of the ancient theater at the Epidaurus. এইখানে থিয়েটার পারফর্ম করা হতো, এখানে মানুষেরা এসে বসতো, এবং এই যে 2000-2500 বছর আগের একটা পুরনো গ্রিক সভ্যতা যেখানে তৈরি হচ্ছে এই ধরনের নাটক, যেটা এখনো আমরা করছি, কেন? এই প্রিজার্ভটাকে, এই আইডিয়ালটাকে প্রিজার্ভ করার জন্য। কোনো কেমিক্যাল প্রিজার্ভেটর দিয়ে তৈরি করা নয়, একদম আইডিয়াল অর্গানিক হিউম্যান প্রিজার্ভেটর দিয়ে তৈরি করা। আমরা পড়বো যে ইনস্টিটিউশনালাইজড ফেস্টিভ্যাল অফ দ্য ডায়োনাইসিয়ান ফেস্টিভ্যাল। ডায়োনাইসাসের অপর নাম হচ্ছে ব্যাকটাস, যেখান থেকে মেটামরফোসিসের গল্পটা বেরোবে, সেটা আমরা একটু পরে, মানে 3-4টে ক্লাস পরে পড়বো। এখন আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, আমরা ব্যাকগ্রাউন্ডে ফিরবো। ফলে এইভাবে কিন্তু আইডিয়াল প্রিজার্ভ করে। perishable stone and ideals of truth in imperishable prose and poetry. আইডিয়াল অফ ট্রুথ, সত্যের আইডিয়াল, যেটা পোয়েট্রির মধ্যে রয়েছে, যাকে প্রিজার্ভ করা, যাকে কোনোদিন ডিস্ট্রয় করা পসিবল হয়নি। একই রকম ভাবে এই ব্রিটিশ পিপলদের যে আইডিয়াল অফ ডেমোক্রেসি, তাদের গণতন্ত্র, রাজতন্ত্র, এই যে কনসেপ্টগুলো, এগুলো খুব ভীষণভাবে তাদের লিটারেচারের মধ্যে প্রিজার্ভ করা আছে। হিব্রু, রোমান, ইন্ডিয়ান, গ্রিক, যে যাই নেশন বলা না কেন, আমাদের in a word, our whole civilization, our freedom, our progress, our homes, our religion rest solidly upon ideals for their foundation. আমাদের ধর্ম বলো, আমাদের বাড়ি, আমাদের প্রগ্রেস, আমাদের যে সামনের দিকে এগিয়ে চলা, আমাদের সমগ্র সভ্যতা এই আইডিয়ালের উপরে ডিপেন্ডেন্ট। And it is not possible, it is impossible without literature, which preserves these ideals from fathers to the sons, while men, cities, governments, civilizations vanish from the face of the earth. পৃথিবী থেকে শহর চলে যায়, সরকার চলে যায়, ধ্বংস হয়ে যায়, সভ্যতা ধ্বংস হয়ে যায়, সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই আইডিয়াল গুলো থেকে গেছে। কি দিয়ে গেছে? শুধু রক্ত দিয়ে না, মানুষের মধ্যে দিয়ে, গল্প দিয়ে, স্টোরি টেলিং এবিলিটিস এর মধ্যে দিয়ে, যেটা হচ্ছে সাহিত্য। স্যার বলো। আইডিয়াল শব্দটির অর্থ কি আদর্শ? আইডিয়াল শব্দের এক্সাক্ট বাংলা তুমি বলতে পারো আদর্শ। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। And ideals like freedom, স্বাধীনতা, like emotions, like anger, এগুলো প্রত্যেকটাই আইডিয়ালের পার্ট। ইমোশনস এন্ড আইডিয়াল দুটো ডিফারেন্ট জিনিস, একটা আবেগ আর একটা হচ্ছে আদর্শ, কিন্তু দুটো একে অপরের সঙ্গে খুব ভীষণভাবে সম্পৃক্ত। আবেগ এবং আদর্শ দুটোই একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যায়, শুধু রক্তের মধ্যে দিয়ে নয়, গল্পের মধ্যে দিয়ে, through the ability of the storytelling.
মানুষের কথার মধ্যে দিয়ে। আমি কি বোঝাতে পারছি বলো? Yes, sir. Yes, sir. আমি যদি পারি সঙ্গে সঙ্গে মাইক্রোফোন আনমিউট করে বলবে স্যার বুঝতে পারছি না, কারণ এটা হতেই পারে যে আমি অনেক সময় আরেকটু মানে উপর দিয়ে পড়াচ্ছি, তোমাদের কাছে পৌঁছচ্ছে না, এটা হতেই পারে, ঠিক আছে? সেই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ঠিক আছে তো? ওকে স্যার। Yes, sir. বেশ বেশ বেশ। এখন কিন্তু কোনো ধরনের লজ্জা নয়, এখন যদি লজ্জা হয় তাহলে পরে কিন্তু মুশকিল হবে, ঠিক আছে? কোনো ধরনের লজ্জা নয়, কোনো ধরনের কিচ্ছু, কোনো ভয় নেই। যখন রেকর্ডটা অফ করবো তারপরেও যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো, ঠিক আছে? ফলে এখন কিন্তু ইটস দ্য টাইম অফ ক্লিয়ারিং কনসেপশন, নাহলে কিন্তু পরবর্তীকালে মানে বিপদ হবে। ফলে এখন আমার সঙ্গে থাকো আর কি। তো বেশ, ফলে সাহিত্য কাকে বলে, তার ইম্পর্টেন্স কি, তার কাজ কি, আমি তো মোটামুটি বলার চেষ্টা করলাম। এরপরে আমরা আসবো হচ্ছে সাহিত্যের বিভিন্ন ধরনের বিভাগ কি কি আর কি, সেই বিষয়ে আসবো। এক সেকেন্ড খুলেছিলাম, এটা আছে। এইবার আমরা চলে আসছি সাহিত্যের বিভাগ নিয়ে। এবার এই যে ক্যাটেগরি, জনরা এবং সাব জনরা, এর অনেকগুলো সাব ক্যাটেগরি আছে। যেমন ড্রামার সাব ক্যাটেগরি হচ্ছে কমেডি, ট্র্যাজেডি এবং ট্র্যাজি কমেডি। ফিকশনের অনেক সাব ক্যাটেগরি, ফ্যান্টাসি, ফোকলোর, হিস্টোরিক্যাল, মিস্ট্রি, রিয়েলিস্টিক ফিকশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নন ফিকশনের অনেক 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 সাব ক্যাটেগরি, পোয়েট্রির অনেক সাব ক্যাটেগরি। এরকম পরপর পরপর বিভিন্ন জনরার বিভিন্ন ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরি রয়েছে। তো সেইগুলোর দিকে আমরা একটু করে দেখার চেষ্টা করব। এবার প্রথমেই বলে রাখি, এই যে লিটারারি জনরা, তার দুটো বেসিক ভাগ, একটা হচ্ছে ফিকশন, একটা হচ্ছে নন ফিকশন। আর আরো ভালো করে বলতে গেলে ফিকশনের আবার দুটো ভাগ, একটা হচ্ছে প্রোজ, একটা হচ্ছে পোয়েট্রি, ঠিক আছে? এবার এইগুলোকে আমরা সাধারণত বিভিন্ন ভাগে ভাগ করে নিই জেনারেলি। এবার ড্রামা হচ্ছে একটা সম্পূর্ণ আলাদা ক্যাটেগরি, মানে which of course belongs to the poetry as well as prose. নাটকের মধ্যে, নাটকটা কবিতার মধ্যে দিয়েও লেখা যেতে পারে, আবার গদ্যের মধ্যে দিয়েও যেতে পারে, কিন্তু ডেফিনেটলি ফিকশন এই কথাটা এখন বর্তমান কন্টেম্পোরারি পিরিয়ডে জেনারেলি উপন্যাসকে কেন্দ্র করে বলা হয়, নভেলকে কেন্দ্র করে বলা হয়। জেনারেলি ফিকশন মানে কি? ফিকশন মানে হচ্ছে এনি কাইন্ড অফ ইমাজিনারি টেলস ইজ নোন অ্যাজ দ্য ফিকশন। ফলে পোয়েট্রি কিন্তু এক ধরনের ফিকশন, মনে থাকবে। আমি একটু যদি তালিকাটা প্রথম দিকে করি তারপরে তালিকায় যাই, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে হচ্ছে লিটারেচার। এবার এই লিটারেচারের আমি ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিকশন। ফিকশন মানে দ্যাট হুইচ ইজ ইমাজিনারি। এর মধ্যে কিন্তু উপন্যাসের ব্যাপার নেই, পোয়েট্রিও ফিকশন হতে পারে। ফিকশন মানে দ্যাট হুইচ ইজ ফিকটিশিয়াস, যেটা কাল্পনিক। and another is non-fiction. non-fictionের মধ্যে হিস্ট্রি পড়ছে, non-fictionের মধ্যে ফিলোসফি পড়ছে, যে কোনো ধরনের প্রবন্ধ সাহিত্য non-fiction, যা ইমাজিনারি নয়, যেটা বাস্তবকে কেন্দ্র করে। বুঝতে পেরেছো? এবার এই ফিকশনের মধ্যে যদি আমরা ব্রডলি দু তিনটে ভাগ করি, তাহলে একদিকে পড়বে পোয়েট্রি, দুটো ভাগে বেসিক্যালি পড়ছে, আর একদিকে প্রোজ। এবার এই প্রোজের মধ্যে পড়ছে নভেল, এই প্রোজের মধ্যে পড়ছে শর্ট স্টোরি, ছোট গল্প, আর এই পোয়েট্রির মধ্যে পড়ছে এপিক থেকে শুরু করে, লিরিক থেকে শুরু করে, গীতি কবিতা থেকে শুরু করে, আমরা পরে জানবো এপিক মানে হচ্ছে মহাকাব্য, এগুলো পুরোটাই পোয়েট্রির মধ্যে পড়ছে। তাহলে পোয়েট্রি এন্ড প্রোজ হচ্ছে ফিকশনের দুটো ভাগ। আর এই নন ফিকশনের মধ্যে এসে থেকে শুরু করে, আর্টিকেল থেকে শুরু করে, এই পুরোটাই এই নন ফিকশনের মধ্যে পড়ছে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। এবার এইটা ক্লিয়ার করে আমি যেটা যে আলোচনাটা আসলে ড্রামাটা কোন ক্যাটেগরির মধ্যে পড়ছে, ডেফিনেটলি ড্রামা ফিকশন ক্যাটেগরির মধ্যে পড়ছে। কারণ ফিকশন মানে দ্যাট হুইচ ইজ ইমাজিনারি, ড্রামা ইজ সামথিং দ্যাট ইজ ইমাজিনারি। নাটক, কিন্তু নাটকের কিছু টেকনিক্যাল ডিফারেন্স আছে, সেগুলো আমরা পরে আসছি। আগে আমরা জানবো হচ্ছে মানে ড্রামাটা কোন ক্যাটেগরিতে বিলং করে, পোয়েট্রি ক্যাটেগরিতে বিলং করে নাকি প্রোজের ক্যাটেগরিতে বিলং করে।
it can belong to both the categories. আমরা যে নাটকটা করব মানে ইডিপাস রেক্স এটা অরিজিনালি পোয়েটিক কনসেপশনে ক্রিয়েট করা হয়েছিল কবিতার মতো করে, পরবর্তীকালে সেটা ট্রান্সলেট করতে গিয়ে প্রোজের আকার নিয়েছে। এরকম শেক্সপিয়ার আয়াম্বিক পেন্টামিটারে লিখেছেন এক ধরনের স্পেসিফিক রাইম যেটা পোয়েট্রি ক্যাটেগরিতে পড়ছে, কিন্তু পরবর্তীকালে নাটক প্রোজের ক্যাটেগরিতে লেখা হয়েছে। ফলে নাটক এক ধরনের পারফর্মিং আর্টস যেটা পোয়েট্রি এবং প্রোজ দুটো ক্যাটেগরিতেই লেখা যেতে পারে, দুটো ক্যাটেগরিতেই পড়বে। ডেফিনেটলি এটাই ফিকশন ক্যাটেগরির মধ্যে পড়ছে। বেশ, এবার আমরা এই যে ডিফারেন্ট জনরাগুলো নিয়ে আলোচনা করতে আরম্ভ করবো। আমরা ধরে ধরে আলোচনা করব, অনেকগুলো জনরা একটা ক্লাসে শেষ হবে না, ডেফিনেটলি দুটো ক্লাস লাগবে। এবং এই জনরাগুলোর মধ্যে আমরা এমফাসাইজ করবো বেসিক্যালি দুটো বা তিনটে জনরাতে। একটা হচ্ছে ড্রামা জনরাটাকে খুব ভালো করে আমরা জানবো, কারণ আমাদের সেমিস্টার 1 এর সিলেবাসের মধ্যে ড্রামা রয়েছে, এবং আমরা এই পোয়েট্রির মধ্যে ন্যারেটিভ পোয়েট্রি স্পেসিফিক্যালি ভালো করে জানবো, কারণ আমাদের সিলেবাসের মধ্যে এপিক রয়েছে। এপিক আর ন্যারেটিভ পোয়েট্রির মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে? সো পোয়েট্রি এবং ড্রামা এই দুটো ক্যাটেগরি আমরা একটু ভালো করে এক্সপ্লোর করবো। এছাড়াও ফিকশন আর নন ফিকশনও আমরা অল্প অল্প করে দেখবো। তাহলে আমরা শুরু করি যে ড্রামা কাকে বলে তাই দিয়ে। বলো, হোয়াট ইজ ড্রামা? ড্রামা কাকে বলে বলো? বাংলায় ড্রামার বাংলা কি বল? স্যার নাটক। নাটক। নাটক করিস না তো, নাটক করিস না। তাহলে নাটক ব্যাপারটা কি? নাটক কি? স্যার অভিনয় করা। অভিনয়, প্লে 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 ওকে, প্লে তো ইজ এন সিনোনিম অফ ড্রামা ইটসেলফ। আর আনজার কিছু বলছিল, আনজার আলী স্যার কোন ঘটনাকে নিয়ে অভিনয় করা, ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে। ভেরি গুড, ভেরি গুড। অ্যারিস্টটলের ডেফিনেশন অফ দ্য ট্র্যাজেডি বিগিনস উইথ ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, কোন একটা ঘটনাকে রিক্রিয়েট করা, একদমই ঠিক। আর আর ড্রামাকে একটা বিশেষ ধরনের আর্ট বলা হয়, একটা স্পেসিফিক টাইপ অফ আর্ট, অনেকটা ডান্সের মতো বা সিঙ্গিং এর মতো। সেটা কি জানো তোমরা? ড্রামাকে যে বেসিক আর্টের ক্যাটেগরির মধ্যে ফেলা হয়, পারফর্মিং আর্টস ক্যাটেগরির মধ্যে ফেলা হয়। পারফর্মিং মানে পারফরমেন্স, পারফরমেন্স উপস্থাপনা, মানে মানে যেখানে তোমাকে দরকার লাগবে, যেখানে তুমি ডাইরেক্টলি পার্টিসিপেট করছো অ্যাজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট, যেখানে তুমি অংশগ্রহণ করছো সরাসরি। শুধু অভিনয় নয়, অভিনয় তো অ্যাক্টিং। পারফর্মিং আর্টসের মধ্যে তোমাকে পারফর্ম করতে হচ্ছে, ডান্সে হয়, মিউজিকে হয়, তোমার গলা লাগবে, সিঙ্গিং হয়। সো এই পুরো জিনিসটাকে নিয়ে হচ্ছে থিয়েটার বা ড্রামা। সো ড্রামা অর থিয়েটার ইজ এ কোলাবোরেটিভ ফর্ম অফ পারফর্মিং আর্ট, যেখানে একা ড্রামা পারফর্ম করা সম্ভব নয়, অনেকগুলো চরিত্র থাকবে ড্রামাতে। আমি ধরো যে ম্যাকবেথের চরিত্র অভিনয় করছি, কিন্তু লেডি ম্যাকবেথ নেই, তাহলে ড্রামা হবে না। যেরকম ভাবে ক্রিকেটে 11 জন না থাকলে ক্রিকেট খেলা যায় না, থিয়েটারও ইজ আ কোলাবোরেটিভ ফর্ম অফ or collective form of performing art that uses live performers, usually actors or actresses. যাকে অভিনয়ের জন্য লাগবে একজন লেখক দরকার, দ্য রাইটার, কস্টিউম মেকার দরকার, যে ড্রেস তৈরি করবে, লাগবে আর্কিটেক্টকে যে অ্যাকচুয়ালি স্টেজটাকে ক্রিয়েট করবে, স্যার মেকআপ আর্টিস্ট তো লাগবে, মেকআপ আর্টিস্ট লাগবে, হাজার হাজার লাগবে। মানে এখন তো আমি যখন তোমাদের 4th সেমিস্টারে ফিল্ম স্টাডিজ পড়াবো, দেখবে যে মানে কত ধরনের রোল হয়, কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে সেট ডিজাইনার থেকে শুরু করে প্রচুর প্রচুর লাগে। এবং অবশ্যই এদেরকে লাগবে একটা অডিয়েন্স, লাইভ অডিয়েন্স। ওকে, এই ছোট্ট ছোট্ট অডিয়েন্স যারা বসে থাকবে এবং যারা পুরো ড্রামাটাকে দেখবে। থিয়েটার এবং সিনেমার মধ্যে দ্য বেসিক ডিফারেন্স ইজ দ্যাট থিয়েটার গিভস ইউ ইনস্ট্যান্ট রিঅ্যাকশন। খারাপ লাগলে সেই মুহূর্তে জুতোটা ছুঁড়ে জাস্ট এর জুতোটা খুলে জাস্ট এর মধ্যে ছুঁড়ে দেবে যদি খারাপ লাগে। যদি ভালো লাগে তাহলে পারফরমেন্স অ্যাপ্লাউড করবে, যেটা সিনেমাতে সম্ভব নয়। সিনেমাতে রিটেক সম্ভব, মেনি টেক। অভিনয় করছি আমি অরিন্দম ঘোষ, আমি কৃষ্ণচন্দ্র কলেজে পড়াই, বলতে গিয়ে কৃষ্ণচন্দ্রের নাম ভুল করে কৃষ্ণনাথ বলে ফেললাম, এই রিটেক রিটেক রিটেক, আর একটা টেক হবে।
হ্যাঁ আমি অরিন্দম ঘোষ বলে আবার শুরু করলাম, যেটা থিয়েটারে পসিবল নয়। থিয়েটারের মধ্যে কোনো রিটেক নেই, ভুল ডায়ালগ বললে মার খেতে পারে অডিয়েন্সের কাছ থেকে। লাইভ অডিয়েন্স, মনে থাকবে। ফলে ফলে থিয়েটার involves live audience. Theater involves a kind of collaborative form of performing arts along with the actors and the actresses on the stage, where to present the experience of a real or imagined event. It can be a real event, it can be a historical event like Macbeth. Macbeth is a historical drama. Like Oedipus Rex, many claims Oedipus is an actual event. এটা সেই সময়ে গ্রিক হিস্ট্রির পার্ট হচ্ছে ইডিপাস, গ্রিক ইতিহাসের পার্ট, গ্রিক ফোকলোরের পার্ট। FOLKLORE, ফোকলোর মানে জনশ্রুতি, জনগণের মুখে মুখে সেই ঘটনা ঘটতো। And the performers may communicate this experience to the audience through combinations of gesture, speech, song, music, dance. Gesture মধ্যে দিয়ে, হাত পা নেড়ে, স্পিচের মধ্যে দিয়ে, কণ্ঠস্বরের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, নাচের মধ্যে দিয়ে, মিউজিকের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে তোমাদের কাছে যে পারফরমেন্সটা প্রেজেন্ট করা হয় তাকে বলা হয় থিয়েটার। এবং জেনারেলি এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ড থিয়েটার কথাটা এসছে থিয়েট্রান থেকে, which means a place of viewing, যেখানে বসে পুরো নাটকটা দেখা যায়, অনেকটা গ্যালারির মতো, যেটা একটু দেখালাম, টু ওয়াচ অর টু অবজার্ভ। এবং পৃথিবীতে প্রথম যেখানে এই থিয়েটার পারফর্ম করা হয় সেটা হচ্ছে এনশিয়েন্ট গ্রিক থিয়েটার। তখনও টেকনোলজি আসেনি, তখনও এত ভালো করে নাটকের যে ডেফিনেশন সেটাই দেওয়া হয়নি। তার অনেক আগে নাট্য ব্যবস্থা বা নাটক অ্যাজ অ্যান আর্ট ফর্ম, থিয়েটার অ্যাজ অ্যান আর্ট ফর্ম প্রথম শুরু হয়ে যায় থিয়েটার অফ দ্য এনশিয়েন্ট গ্রিসে। কত সালে প্রথম ব্যাপারটা শুরু হয় স্যার? ফ্রম 700 BC, ভাবতে পারছো? 700 খ্রিস্ট পূর্বাব্দে। নাটক নিয়ে যত ডেফিনেশন, যত থিওরি কপচানো হবে সবকটা লিখেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের পোয়েটিক্স কত সালে লেখা? 335 BC। আর থিয়েটার কত সালে? 700, মানে তারও প্রায় 400 বছর আগে লেখা হচ্ছে থিয়েটার। তারপরে অ্যারিস্টটল তার পোয়েটিক্সে, এই বিখ্যাত বই পোয়েটিক্স মানে থিয়েট্রিক্যাল মানে থিওরিটিক্যাল ফাউন্ডেশনস অফ থিয়েটার, যেখানে থিয়েটার কিভাবে হয়, কাকে থিয়েটারের ডেফিনেশন, ট্র্যাজেডি কাকে বলে, কমেডি কাকে বলে, সেই নিয়ে এই বিখ্যাত ফিলোসফার, যিনি কেবলমাত্র পোয়েটিক্স লেখেননি, অ্যারিস্টটল বায়োলজি লিখেছেন, অ্যারিস্টটল ম্যাথমেটিক্স নিয়ে লিখেছেন, অ্যারিস্টটল মেটাফিজিক্স লিখেছেন, ফিলোসফির হিস্ট্রি লিখেছেন। তাহলে পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেখানে অ্যারিস্টটল যেটা নিয়ে লেখেননি। হি ইজ আ ফিলোসফার। আমি কয়েকদিন আগে ডক্টরেট অফ ফিলোসফি এরকম একটা অ্যাওয়ার্ড পেলাম, PhD, মানে 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 আমাকে বলা হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। কি ডক্টর অফ ফিলোসফি আমি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে তখনকার দিনের ফিলোসফি যে সাবজেক্টটা, যে ডিসিপ্লিনটা, সেখানে এমন কোনো বিষয় নেই যে পড়ানো হতো না। ফিলোসফি থেকেই অন্যান্য সমস্ত সাবজেক্টে জন্ম হয়েছে। ফিলোসফি ইজ দ্য মাদার সাবজেক্ট, দ্য মাদার ডিসিপ্লিন। ফিলোসফি থেকে সায়েন্সের জন্ম, ফিলোসফি থেকে অ্যাস্ট্রোনমির জন্ম, ফিলোসফি থেকে ফিজিক্সের জন্ম, ফিলোসফি থেকে ম্যাথমেটিক্সের জন্ম, কেমিস্ট্রির জন্ম, লিটারেচারের জন্ম, হিস্ট্রির জন্ম, সবকিছুর জন্ম হচ্ছে ফিলোসফি থেকে। ফিলোসফি মানে হচ্ছে লাভ অফ দ্য উইজডম। ফিলোসফি শব্দের মানে হচ্ছে লাভ অফ দ্য উইজডম, জ্ঞানের জন্য ভালোবাসা। সেখানে ফিলোসফার ছিল তখনকার দিনে একটা নির্দিষ্ট অংশের মানুষজন যারা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারত। তো সেই ফিলোসফার অ্যারিস্টটলের লেখা পোয়েটিক্স, এটা নিয়ে পরবর্তীকালে প্রচুর পরিমাণে আলোচনা হবে। তোমাদের মাস্টার ডিগ্রি সিলেবাসও পোয়েটিক্স রয়েছে। 335 খ্রিস্টাব্দে পোয়েটিক্স লেখা। ইট ইজ দ্য আর্লিয়েস্ট সার্ভাইভিং ওয়ার্ক অফ দ্য ড্রামাটিক থিওরি and first extant philosophical treatise to focus on the literary theory. সাহিত্য তত্ত্ব নিয়ে প্রথম যেখানে লেখা হয় সেটা হচ্ছে এই পোয়েটিক্স, the earliest surviving work on any dramatic or literary theory, তাকে পোয়েটিক্স বলা হয়। আমাদের ভারতবর্ষ আছে ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র,
অত্যন্ত ইম্পর্টেন্ট টেক্সট, আমরা সেই বিষয়েও জানবো। কিন্তু অ্যারিস্টটল লেখা পোয়েটিক্স থেকে আমরা মোটামুটি যে কোনো ওয়েস্টার্ন ক্যানন, যে কোনো ওয়েস্টার্ন লিটারেচার, যে কোনো ওয়েস্টার্ন ট্র্যাজেডির যে ডেফিনেশন, কাকে ট্র্যাজেডি বলে কাকে কমেডি বলে, সেটা আমরা পুরোটাই জানতে পারছি কোনখান থেকে? অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে। কিন্তু এটা একটা থিওরিটিক্যাল লেখা, প্র্যাকটিক্যাল যে কাজটা মানে থিয়েটারের যে আসল কাজগুলো সেগুলো তার আগে 400 বছর আগে করে গেছেন স্কাইলাস, সফোক্লিস এবং ইউরিপিডিস। এই তিনজন বিখ্যাত লোক যিনি যারা গ্রিক ট্র্যাজেডিয়ান বলে পরিচিত, স্কাইলাস, সফোক্লিস এবং ইউরিপিডিস, তারা অলরেডি জন্ম দিয়েছেন এই ড্রামাটিক ফর্মে। এই ড্রামাগুলো অ্যারিস্টটল বিভিন্ন জায়গায় দেখেছেন এবং তাই নিয়ে এই পোয়েটিক্স লিখেছেন। এর ফলে ড্রামার সম্পর্কে যে বিভিন্ন তথ্যগুলো এবং কাকে ড্রামা বলে সেগুলো যখন আমি বলবো, এগুলো পুরোটাই অ্যারিস্টটল তার পোয়েটিক্সে লিখেছেন। মনে থাকবে? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। যদি আমি গ্রিক ফিলোসফি দেখি তাহলে পুরো জিনিসটা শুরু হচ্ছে সক্রেটিসকে দিয়ে, SOCRETES, সক্রেটিস, সক্রাতাস বলা হয়। সক্রেটিস হচ্ছে দ্য ফাদার ফিগার অফ দ্য গ্রিক ফিলোসফি, গ্রিক দর্শনের ফাদার ফিগার হচ্ছে সক্রেটিস। সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো, গ্রিসে বলা হয় প্লাটো, প্লেটো হচ্ছে সক্রেটিসের শিষ্য। এবং এই সক্রেটিসের সমস্ত লেখা প্লেটো ডায়ালগ ফর্মে লিপিবদ্ধ করেছিলেন। সেজন্য যে প্লেটনিক, এগুলোকে বলে প্লেটনিক ডায়ালগ। প্লেটনিক ডায়ালগ কি? সেই সমস্ত অ্যাক্টস অফ ফিলোসফিক্যাল কনভারসেশন যেখানে একজন ছাত্র একজন শিক্ষকের সঙ্গে প্রশ্ন করছে, তোমরা ছাত্র আমি শিক্ষক। তাহলে যদি গ্রিক পেরিপ্যাটিয়া বলে একটা কথা ছিল, পেরিপ্যাটিয়া মানে হচ্ছে গ্যালারির মতো, যে গ্যালারিতে শিক্ষক উঠতেন এবং নামতেন, উঠতেন আর নামতেন, আর ছাত্ররা তার পিছনে পিছনে ঘুরতো এবং ছাত্ররা প্রশ্ন করতো, শিক্ষক উত্তর দিত। তখন কিন্তু শিক্ষা ব্যবস্থা এরকম লেকচারের ঢঙে হতো না। ইট ওয়াজ বেসড অন সোলি কোয়েশ্চেন এন্ড আনসার, প্রশ্ন উত্তর। সেই জন্যই প্রশ্নের উপরে খুব বেশি জোর দেওয়া হতো, প্রশ্ন না করলে ভালো ছাত্র হওয়া যাবে না। অ্যারিস্টটলকে সেটা বলা হতো পেরিপ্যাটেটিক ফিলোসফার, যিনি এই গ্যালারির মধ্যে দিয়ে উঠতেন এবং নামতেন, ফিলোসফার। সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো। সমস্ত প্লেটনিক যে ডায়ালগ সেগুলো সক্রেটিক ডায়ালগের অংশ। প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল খ্রিস্টপূর্বাব্দ 335, প্লেটো ধরে রাখো ওই খ্রিস্টপূর্বাব্দ 400-500, এই সময়টাতে সক্রেটিস তারও আগে। এই যে অ্যারিস্টটলকে সারা পৃথিবীতে বিখ্যাত করেন কে? তার শিষ্য। অ্যারিস্টটলের শিষ্যের নাম জানো? সবাই জানো? স্যার সফোক্লেস। না, সফোক্লিস তো অ্যারিস্টটলের অনেক আগে। তার নাটকগুলো দেখে তো অ্যারিস্টটল পোয়েটিক্স লিখছে, বুঝতে পেরেছিস? পোয়েটিক্স তো একটা থিওরির বই, আর অলরেডি তার প্র্যাকটিক্যাল করে গেছে সফোক্লিস তার অনেক আগে। ওকে। অ্যারিস্টটলের শিষ্যের নাম হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, যে আমাদের পুরুকে হারিয়েছিল। দ্য গ্রেট আলেকজান্ডার, রাজা আলেকজান্ডার, তিনি সারা পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট হচ্ছে অ্যারিস্টটলের ছাত্র। গ্রিক ট্র্যাডিশন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই ট্র্যাডিশন সমানে চলেছে। মানে একটা সময় গিয়ে গ্রিক ফিলোসফি ক্ষতিগ্রস্ত এবং ধাক্কা খায়, সে গল্পটা অন্য গল্প। কিন্তু অ্যারিস্টটলকে সারা পৃথিবীতে বিখ্যাত করেন তার শিষ্য আলেকজান্ডার দ্য গ্রেট। এবং অবশ্যই এই সক্রেটিস এবং প্লেটোকে সারা পৃথিবীতে বিখ্যাত করেন অ্যারিস্টটল। রিমেম্বার, অ্যারিস্টটল ইজ দ্য অথর হু রাইটস দ্য হিস্ট্রি অফ দ্য প্রি-সক্রেটিক অ্যান্ড সক্রেটিক গ্রিক ফিলোসফি। যে গ্রিক ফিলোসফির যে ইতিহাস আমরা আজকে বিভিন্ন বইতে পড়ি, এটা অ্যারিস্টটল লিখেছেন। কোথায়? তার বিখ্যাত গল্প, তার বিখ্যাত বই মেটাফিজিক্স। এটা বইয়ের নাম মেটাফিজিক্স, মানে দ্যাট হুইচ ইজ বিয়ন্ড ফিজিক্স, দ্যাট হুইচ ইজ বিয়ন্ড আওয়ার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স। আমাদের ইন্দ্রিয়জ জ্ঞানের বাইরে। ইন্দ্রিয়জ জ্ঞান মানে চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক,
এর বাইরে যে আমাদের সিক্স সেন্স, তার বাইরের যে অতীন্দ্রিয় জ্ঞান, তাই নিয়ে যে লেখা, যেটা হচ্ছে মেটাফিজিক্স, সেখানে এই পুরো গ্রিক ফিলোসফির ইতিহাস লেখেন এই ভদ্রলোক। তাহলে এই ভদ্রলোকের রেঞ্জটা বুঝতে পারছিস, যে একদিকে ফিলোসফির বই লিখছে, একদিকে লিটারেচারের বই লিখছে, আর একদিকে বায়োলজির বই লিখছে। খ্রিস্টপূর্বাব্দ 335 এই সময়। পরিষ্কার? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো এইবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে এই থিয়েটারের হিস্ট্রিতে কি হয়। মানে গ্রিক থিয়েটার শুরু হচ্ছে নিয়ার অ্যাবাউট 700 খ্রিস্ট। টাইম ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি টাইম গুলো কিন্তু খেয়াল রাখতে হবে বাবারা, ঠিক আছে? প্রথম শুরু হয় 700 খ্রিস্টপূর্বাব্দে এবং পপুলারাইজড হয় লেট 500 বিসিতে। ট্র্যাজেডির জন্ম হয় 500 বিসি এবং কমেডির জন্ম হয় 490 বিসি। পোয়েটিক্স, যেটা এই ট্র্যাজেডি এবং কমেডি ডেফিনেশন দিচ্ছে, সেটা 335 বিসি। আমি একটা টাইম চার্ট করি, না করলে সব গুলিয়ে যাবে। 700 বিসিতে জন্ম হচ্ছে গ্রিক ড্রামার। গ্রিক ড্রামা টেক ইটস বার্থ অ্যারাউন্ড 700 বিসি। আচ্ছা, বিসি মানে কি স্যার? বিফোর ক্রাইস্ট। এডি মানে কি? অ্যানা ডমিনি। আফটার দ্য ডেথ অফ দ্য ক্রাইস্ট, মানে সরি আফটার দ্য বার্থ অফ দ্য ক্রাইস্ট, যে 1 এডি মানে হচ্ছে খ্রিস্টের জন্মের পরে, ঠিক আছে? অ্যানা ডমিনি, রাইট। আর সি মানে কি? ক্রাইস্ট। বলো না, ক্রাইস্ট নয়, খ্রিস্টের জন্মের সময়। না, সি মানে হচ্ছে সিরকা। সিরকা মানে হচ্ছে প্রবাবলি। যে ওই জন্য যখনই দেখবি লেখা আছে কোনো বইতে সি 70 এডি, মানে হচ্ছে সম্ভাব্য 70 এডি, শিওর নয়। তার মানে এই নয় তোরা আবার পরীক্ষার খাতায় সি লিখতে আরম্ভ করে দিস না। সি কথাটা কি ইউজ করা হয় কোনো একটা সালের ক্ষেত্রে যেটা সত্যি জানা যায় না। ফলে তোমরা মানে জানো এরকম একটা সালের পাশে একটা সি বসিয়ে দেবে, এইরকম ভুল করতে যেও না, ঠিক আছে? বেশ, তাহলে সিটা কেটে দিই। 700 বিসিতে গ্রিক ড্রামার জন্ম, 500 বিসিতে দ্য জনর অফ দ্য ট্র্যাজেডির জন্ম। ট্র্যাজেডি তার জন্ম হচ্ছে 500 বিসি। 490 বিসিতে জন্ম হচ্ছে কমেডি। আর আরো আমরা এরপরে সফোক্লিস, ইউরিপিডিস এদেরকে লোকেট করবো। তার অনেক পরে 335 বিসিতে কে লিখছে? অ্যারিস্টটল, অ্যারিস্টটলস পোয়েটিক্স। মনে থাকবে? হ্যাঁ স্যার, মনে থাকবে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে লিখছেন তিনি। এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখবে, যদি কোনোভাবে পরবর্তীকালে, কারণ আমি এগুলো নিয়ে কনস্ট্যান্টলি রেফারেন্সে থাকবো, তাহলে পরবর্তীকালে যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। স্যার বলছি এডি এর ফুল ফর্মটা একটু বলে দেন না। অ্যানো ডমিনি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, পড়ে দাও। ANNODOMINI, Anno Domini, or it is and the terms Anno Domini and before Christ are used to label a number of years in the Julian and the Gregorian calendar. এই জুলিয়ান এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তো সময়ের আইডিয়া ক্রিয়েট হয়েছে মিডিয়েভাল টাইমসে। ফলে এডি মানে হচ্ছে অ্যানো ডমিনি, ANNODOMINI, অ্যানো ডমিনি। ক্লিয়ার? তুমি কে বললে তোমার নামটা? অরুণিমা চন্দ্র। অরুণিমা অ্যানো ডমিনি, ঠিক আছে? স্যার ফেরত আসছি গ্রিক থিয়েটারে। গ্রিক থিয়েটারে আমরা ফেরত আসছি। তো ট্র্যাজেডির জন্ম 500, কমেডি অ্যারাউন্ড 490। এরপরে আমরা আমাদের যারা ট্র্যাজেডির যারা চরিত্র তাদেরকে আমরা পরপর লোকেট করে নিই। ইসকাইলাস, ASCHYLUS, বিরাট বড় ট্র্যাজেডিয়ান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অথার্স। গ্রিকে অনেকে সফোক্লিসের থেকে এগিয়ে রাখে এই ভদ্রলোককে। তিনি হচ্ছেন ইসকাইলাস। ইসকাইলাস নিয়ার অ্যাবাউট 525 টু 456 বিসি, মানে 525 থেকে 456 বিসির মধ্যে ইসকাইলাস। মনে থাকবে
Aeschylus 525 to 456 এই যে Aeschylus ধরা যাক AE একসঙ্গে দেখি Aeschylus হ্যাঁ AESCHYLUS Aeschylus 525 BC বুঝতে পারছো ট্র্যাজেডি জন্ম 500 BC তে তার 25 বছর আগে জন্ম হচ্ছে তার মানে ট্র্যাজেডি প্রায় শুরু করছে Aeschylus 2456 BC আর আমরা দেখব সফোক্লিস কে একেবারেই কন্টেম্পোরারি একে অপরের সঙ্গে থিয়েটারে কম্পিট করতো তখনকার দিনে গ্রিক থিয়েটারে কিন্তু একে অপরের সঙ্গে কম্পিট করার ব্যাপারটা খুব ভীষণভাবে ছিল মানে তোমার ড্রামা হচ্ছে আমার ড্রামা হচ্ছে কম্পিটিশন চলছে এবং তাদের মধ্যে সেরা ড্রামাকে সেটা ডিসাইড করবে অডিয়েন্স 497 খ্রিস্টপূর্বাব্দে জন্ম 497 to 406 অনেকে বলে প্রায় 90 বছর বেঁচে ছিলেন সফোক্লেস এবং তার 70 বছর বাদে মানে সফোক্লিসের মৃত্যুর 70 বছর বাদে অ্যারিস্টটল লিখছেন পলিটিক্স ঠিক আছে সফোক্লিস 497 to 406 বিসি মনে থাকবে সফোক্লেস উচ্চারণটা সফোক্লেস ঠিক আছে সফোক্লেস 497 বিসি to 405 বিসি এটা সফোক্লেস Aeschylus সফোক্লেস এবং এদের মধ্যে থেকে সবথেকে কম পাওয়ারফুল ড্রামাটিস্ট বলে তিনিও অসাধারণ ড্রামা লিখেছেন ইউরিপিডেস 431 বিসি থেকে মোটামুটি 480 থেকে সরি ভুল বলেছি 480 থেকে 406 বিসি 480 to 406 বিসি তাহলে এর মধ্যে সবথেকে পরবর্তীকালে বেঁচে ছিলেন এই সফোক্লিস এবং ইউরিপিডেস 480 বিসি বিসির কাউন্টটা পেছন দিক থেকে হয় 405 বিসি 405 406 মনে হচ্ছে 406 বিসি 6 বিসি গুলিয়ে যাচ্ছে মানে খুব মানে এটা যাচ্ছে কারণ কনডেন্স হতে লিখছি সো Aeschylus সফোক্লিস ইউরিপিডেস এর অনেক পরে 335 বিসিতে লিখছে অ্যারিস্টটলের পয়েটিক্স ফলে এরা হচ্ছে ক্রিয়েটার এরা হচ্ছে অথর যারা অ্যাকচুয়াল ট্র্যাজেডি লিখছে ট্র্যাজেডি নিয়ে থিওরাইজ করছে কে থিওরাইজ করছে অ্যারিস্টটল থিওরাইজেশন এটা কিন্তু তত্ত্বমূলক লেখা এটা কিন্তু আসল ট্র্যাজেডি নয় বলো মনে থাকবে কিনা হ্যাঁ স্যার ভেরি গুড ইয়েস স্যার ভেরি গুড যদি কোনোভাবে ভুলে যাও তাহলে কিছুই নয় খুব সহজ এই রেকর্ডিংটা আরেকবার ইউটিউবে চালিয়ে দেখে নিতে হবে তাহলে পরিষ্কার মনে পড়ে যাবে আচ্ছা এই যে গ্রিক পাহাড়ের কোলে থিয়েটারের মধ্যে এই থিয়েটারে জন্ম হয় যে ফেস্টিভ্যালকে কেন্দ্র করে গ্রিক থিয়েটারে জন্ম হয় সারা জীবন ভুললে চলবে না দ্য ফেস্টিভ্যাল অফ দ্য গড ডায়োনাইসিয়াস যার একটা নাম অপর নাম হচ্ছে ব্যাকাস BACCHUS ব্যাকাস হচ্ছে রোমান নাম আর গ্রিক নাম হচ্ছে ডায়োনাইসিয়াস যে কোনো গ্রিক দেবতার একটা করে রোমান নাম থাকে যে কোনো গ্রিক দেবতার একটা করে রোমান নাম থাকে ফর এক্সাম্পল জিউস হচ্ছে গ্রিক নেম জুপিটার হচ্ছে রোমান নেম সো ডায়োনাইসিয়াস ইজ দ্য গড অফ দ্য গ্রেপ হারভেস্ট ওয়াইন মেকিং এন্ড ওয়াইন ফার্টিলিটি বুঝতেই পারছো তখনকার দিনে ওয়াইনের গুরুত্ব কেন কারণ ওয়াইন তো তৈরি হবে যেখান থেকে গ্রেপ থেকে আঙ্গুর থেকে ফলে আঙ্গুর হচ্ছে একটা বেসিক হিউম্যান ফুড যেটা না হলে মানুষ খেতে পারবে না ফলে ডায়োনাইসাস হচ্ছে গ্রেপ হারভেস্টের দেবতা কৃষির দেবতা ওয়াইন মেকিং এর দেবতা একই সঙ্গে অ্যালকোহলিক ইনটক্সিকেশনের দেবতা ফার্টিলিটির দেবতা চাষ কি সিম্বলাইজ করে এগ্রিকালচার কি সিম্বলাইজ করে রিভাইটালিটি কৃষি কাজ যে মাটিকে তুমি খনন করছো খনন করে কিসের জন্ম দিচ্ছ ফসলের জন্ম দিচ্ছ তাই তো ফার্টিলিটি ফলে এই যে ফার্টিলিটি ফ্রুট ভেজিটেশন এইগুলো কিসের সঙ্গে রিলেটেড এই ডায়োনাইসিয়াসের সঙ্গে আবার ডায়োনাইসিয়াস কিন্তু ইনস্যানিটির দেবতা পাগলামোর দেবতা ম্যাডনেসের দেবতা ইরেগুলারিটির দেবতা পাগলামোর দেবতা ডায়োনাইসিয়াস আমরা দেখবো সেটা মেটামরফোসিসে ফলে একদিকে অ্যাপোলো ইজ দ্য সান গড হি ইজ দ্য গড অফ দ্য র্যাশনালিটি গড অফ দ্য ইন্টেলিজেন্স মানুষকে রেগুলারিটির দেবতা সবকিছুকে নিয়ন্ত্রণ করছে তার দেবতা অন্যদিকে ডায়োনাইসিয়াস হচ্ছে হারভেস্ট মেকিং ওয়াইন ইনস্যানিটি রিচুয়াল ম্যাডনেস পাগলামো রিলিজিয়াস এক্সট্যাসি
ধর্মকে ভয়ঙ্করভাবে সেলিব্রেট করছে, ফেস্টিভিটি, থিয়েটার তারও দেবতা। তাহলে এতগুলোর দেবতা, থিয়েটারেরও দেবতা, গ্রিক এনশিয়েন্ট রিলিজিয়নে রিলিজিয়াস এক্সট্যাসিভ দেবতা, রিচুয়াল ম্যাডনেসের দেবতা, ভেজিটেশনের দেবতা হচ্ছে এই ডায়োনাইসিয়াস। অবশ্যই জিউসের সন্তান, কিভাবে ডায়োনাইসিয়াসের জন্ম হলো আমরা দেখব। প্রথম সিজার চাইল্ড বলা যেতে পারে, তার জন্ম হচ্ছে সেটা কিভাবে আমরা যখন মেটামরফোসিস পড়বো আমরা দেখব। সো এই ডায়োনাইসিয়াসের ফেস্টিভ্যাল থেকে এনশিয়েন্ট গ্রিক থিয়েটারের জন্ম, মনে থাকবে এনশিয়েন্ট গ্রিক থিয়েটারের জন্ম এই ডায়োনাইসিয়ান ফেস্টিভ্যাল থেকে। বলো বলো পরিষ্কার কিনা? Yes, sir. স্যার আরেকবার বলুন, বুঝতে পারলাম না। গ্রিকরা কৃষি কার্য যখন সেলিব্রেট করত, সেই কৃষি কার্য সেলিব্রেশনের সময় তারা তো মানে কৃষি কাজ করছে। এবার এই কৃষি কাজ করতে করতে তারা যে পার্টিকুলার ফ্রুটটাকে ইনভেন্ট করে, সেই ফ্রুটটার নাম হচ্ছে গ্রেপ, আঙুর। তোমরা যখন যদি কোনো গ্রিস বেড়াতে যাও দেখবে গ্রিসের একটা বিরাট বড়, গ্রিস এবং ইটালি দুটো অংশ জুড়েই এই আঙুর চাষ বা গ্রেপ হারভেস্ট বিভিন্ন জায়গা জুড়ে হয়। এবার কৃষি কি সিম্বলাইজ করে? কৃষি সিম্বলাইজ করে বেসিক্যালি ফার্টিলিটিকে। কৃষিকাজ কাকে সিম্বলাইজ করে? কৃষিকাজ সিম্বলাইজ করে নতুন বছর কিছু তৈরি করা, উর্বরতাকে, তাই তো? এবারে উর্বরতা থেকে যত বেশি জমি উর্বর হবে, যত বেশি মানুষ কৃষিকাজ করতে শিখবে, তত আস্তে আস্তে মানুষের সভ্যতা গড়বে। এবং এইভাবে সভ্যতা আস্তে আস্তে গড়তে লাগলো। এবং যত এই ধরনের সভ্যতা গড়তে লাগলো, মানুষের এন্টারটেনমেন্টের প্রয়োজন হলো। এন্টারটেনমেন্ট মানে বিনোদনের প্রয়োজন। এবার সেই বিনোদন, এবার ভাবো সেই আমাদের, তোমরা তো দেখেছো যখন আমাদের দুর্গাপুজো হয়, সব থেকে বেশি নাটকের ফেস্টিভ্যাল, যাত্রার ফেস্টিভ্যাল হয়। যখন আমাদের ফর এক্সাম্পল সরস্বতী পুজো হয়, তখন আমাদের সব থেকে বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। ফলে আমাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোনো কালচারাল ফেস্টিভ্যাল তৈরি হয়, তাই তো? যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়। এবং যখনই মানুষ খুব ভয়ঙ্করভাবে চাষ করতে শিখছে, যখনই খুব মানুষ সেলিব্রেট করছে এই চাষকে, ফ্রুটের বাগান তৈরি করছে, বড় বড় গ্রেপ ভাইন তৈরি হচ্ছে, এই কাকে কেন্দ্র করে? এই ডায়োনাইসিয়াস নামক দেবতাকে কেন্দ্র করে, এই গ্রিক দেবতাকে কেন্দ্র করে গ্রেপ হারভেস্ট তৈরি হচ্ছে। এবার যখনই এই গ্রেপ তৈরি হচ্ছে, গ্রেপ থেকে কি তৈরি হবে? ওয়াইন, মদ তৈরি হচ্ছে। মদ থেকে কি তৈরি হয়? মানুষ অত যদি খুব বেশি পরিমাণে ইনটক্সিকেটেড হয়ে পড়ে, তার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ইনস্যানিটি, পাগলামো, কোনো কিছুকে রেগুলেশনকে না মানা, সমস্ত মানে ইরেগুলারিটিকে ফলো করা, রেগুলারিটির বিপক্ষে দাঁড়ানো হচ্ছে ডায়োনাইসিয়ান। আর অন্যদিকে একই গ্রিক গড, যেরকম আমাদেরও, আমরা অনেক ক্ষেত্রেই ধরে নিই যে দুর্গার একটা রূপ হচ্ছে কালী। কালী কিসের সিম্বল? কেওসের সিম্বল। কালী কিসের সিম্বল? ডিস্ট্রাকশনের সিম্বল। আর ক্রিয়েশনের সিম্বল কে? দুর্গা। একদিকে একটা পাগল দেবতা যিনি তার হাজবেন্ড, তার স্বামীকে মানছে না, অন্যদিকে আরেকজন দেবী যিনি 5 জনের জন্য 5 দিনের জন্য মরতে আসছে এবং তারপরে আবার তার শ্বশুরালয়ে ফিরে যাবেন, তাই তো? এরকম দেবতাদের মধ্যেও তো একই দেবতার মধ্যে দুটো রূপ থাকে। এখানে এই দুটো আলাদা দেবতা, একটা হচ্ছে অ্যাপোলো আর একটা হচ্ছে অ্যাপোলো, অ্যাপোলো আর হচ্ছে ডায়োনাইসিয়াস। এই যে অ্যাপোলো ইজ দ্য গ্রিক গড অফ দ্যাট ওয়ান অফ দ্য 12 অলিম্পিয়ান্স, ইজ দ্য গ্রিক গড অফ মেডিসিন, আর্চারি, মিউজিক, পোয়েট্রি এন্ড দ্য সান। সূর্যের দেবতা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো সিম্বলাইজ করে কাকে? অ্যাপোলো সিম্বলাইজ করে ডিসিপ্লিন। তুমি প্রত্যেক দিন রুটিন ফলো করে পড়বে, কার পুজো করবে? অ্যাপোলোর পুজো করবে। আর অন্যদিকে তুমি এসব কিচ্ছু ফলো করবে না, হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি কাকে ফলো করবে? ডায়োনাইসিয়াসকে। এই ক্রিয়েটিভিটির সিম্বল হচ্ছে ডায়োনাইসিয়াস, ক্রিয়েটিভিটির দেবতা হচ্ছে ডায়োনাইসিয়াস, ডায়োনাইসিয়াস পেইন্টিং, ইয়েস, গ্রিক গড ডায়োনাইসিয়াস, ইয়েস। এই যে হাতে ওয়াইন, এই যে বিখ্যাত ক্যারাভিজিওর পেইন্টিং, চোখ মুখের দৃষ্টি দেখো, আমি যখন মেটামরফোসিস পড়াবো তখন দেখাবো, চোখ মুখের দৃষ্টি অন্যরকম। ফলে ইরেগুলারিটিকে সিম্বলাইজ করছে, ইনস্যানিটিকে সিম্বলাইজ করছে, পাগলামোকে সিম্বলাইজ করছে। কে করছে? ডায়োনাইসিয়াস। ফলে এই ডায়োনাইসিয়াসকে কেন্দ্র করে যে ফেস্টিভ্যালের জন্ম হলো সেটাই হচ্ছে ফেস্টিভ্যাল অফ থিয়েটার। নাটকের জন্ম হচ্ছে এই ডায়োনাইসিয়াসের
ফেস্টিভ্যালকে কেন্দ্র করে, DIONYSUS, ডায়োনাইসিয়াস, মনে থাকবে? Yes, sir. ভেরি গুড। Yes, sir. গ্রিক, হ্যাঁ বলো বলো বলো। ক্লিয়ার হয়ে গেছে স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার এই যে গ্রিক থিয়েটার, এইটা জন্ম হচ্ছে হেলেনিস্টিক পিরিয়ডে। হেলেনিস্টিক হচ্ছে আলেকজান্ডারের আগের যে একটা পিরিয়ড, তাকে হেলেনিস্টিক পিরিয়ড বলে। আমি সেটার সম্পর্কে ডিসকাশনে ডিটেলে আসবো এবং কেমন করে এই থিয়েটার প্রথম তৈরি হলো সেই নিয়েও আসবো। কিন্তু আজকে অনেকটা বড় হয়ে গেছে ক্লাসটা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, করে আমরা এর পরের দিনের ক্লাসে এই থিয়েটারের ডিসকাশনটা শেষ করব, আর তারপরের দিনের ক্লাসে আমরা এপিকের ডিসকাশনটা শেষ করব। চারটে ক্লাস না হলে বেসিক জিনিসটা তৈরি হবে না। চারটে ক্লাস হয়ে গেলে তোমাদের মোটামুটি বিভিন্ন মাস্ক ইউজ করে থিয়েটারে পারফর্ম করা হতে হবে। স্টোরি অফ দ্য অ্যাক্টর, তখনকার দিনের মানে চরিত্র ভয়ঙ্কর একটা চরিত্র, তো কেমন করে সেই ভীতিটা, সেই ফিয়ার সাইকোসিস কেমন করে ক্রিয়েট করবে এই মাস্ক, এই মুখোশ করে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা, এই নাটক নিয়ে আমরা পরের ক্লাসে আসছি। গ্রিক থিয়েটারের অন্যান্য ফাংশন আমি এর পরের ক্লাসে, আমার পাওয়ার পয়েন্টও আছে। কাকে ট্র্যাজেডি বলে, ট্র্যাজেডির যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের দিকে আমরা নজর দেবো, যে গ্রিক ট্র্যাজেডির অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, কেন কাকে ট্র্যাজেডি বলছেন, কি কি ফিচার, সেই জিনিসগুলো এর পরের ক্লাসে আমরা ডিসকাস করে ট্র্যাজেডির ডিসকাশন শেষ করবো। আজকে আমরা লিটারারি থিওরি পড়লাম, লিটারারি জনরা পড়লাম, কাকে লিটারেচার পড়ে জানলাম, লিটারারি যে টাইপ, ভেরিয়াস টাইপ, সেগুলো জানলাম, এবং ট্র্যাজেডি এবং ড্রামার আলোচনা শুরু করলাম। এর পরের ক্লাসে আমরা ট্র্যাজেডির আলোচনা শেষ করব। বলো, মোটামুটি পরিষ্কার হলো? Yes, sir. হ্যাঁ স্যার, পরিষ্কার হয়েছে। ঠিক আছে, তাহলে আর কোনো অফিসিয়াল প্রশ্ন না থাকলে আমি অফিসিয়াল রেকর্ডিংটা তাহলে বন্ধ করছি, তাই তো? বন্ধ করে দেন। আর কিছু স্যার পার্সোনাল কোশ্চেন আছে। বেশ।